এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আসো। দরজা ফাঁক হতে নাহিদাকে দেখা গেল। চোখাচোখি হতে দৃষ্টি লুকিয়ে সন্তর্পণে বেডসাইড টেবিলের দিকে চলে গেল নিভ্রান। উল্টো দিকে ঘুরে উবু হয়ে ড্রয়ার খুলে অযথায় কিছু খোঁজার চেষ্টা করতে লাগলো। নাহিদার শ্বাস আটকে ঘরে ঢুকলেন। রাত্রি উঠে দাঁড়িয়েছে ততক্ষণে, চোখে মুখে মস্তিষ্কে অস্বচ্ছতা। নাহিদা নিভ্রানের চোখ থেকে চোখ সরিয়ে রাত্রির দিকে তাকালেন। ঠান্ডা গলায় বললেন, তুমি নাস্তা করে যেও, আগেই চলে যেও না আবার। রাত্রি বলার মতো কিছু পেল না। মাথা কাত করে সম্মতি জানাতেই চোখের ভাষায় কিছু একটা ইশারা করলেন তিনি। রাত্রি না বুঝে মাথাটা একটু এগিয়ে বিচলিত কণ্ঠে বলল, জি। নাহিদা নিবরানের দিকে তাকালেন। সেকেন্ডে আবার রাত্রির চোখে চোখ রাখলেন। এবার কিছুটা হলেও ইঙ্গিতটা বোধগম্য হলো রাত্রির। ভাষা ভাষা গলায় সে নিশ্চিত হওয়ার জন্য বলল, উনি খাবেন কিনা? নাহিদা অন্যদিকে তাকিয়ে মৃদু মাথা নাড়লেন। রাত্রি প্রচণ্ড ইতস্তত বোধ করল। সে কি বলবে এখন নিভ্রানকে? আপনার মা আপনাকে খাইয়ে দিতে বলেছে। আমি কি আপনাকে খাইয়ে দিব? কেমন অদ্ভুত শোনায় এসব। তবু মহিলাটা চেয়ে রয়েছে এক বুক আশা নিয়ে। মানা করার জো নেই। খানিক আমতা আমতা করে এসে ঘাড় ফিরিয়ে ঘুরে বলল, আপনি তো গতকাল থেকে কিছু খাননি, এখন খাবেন না? নিভ্রান একটু সময় নিল, অতঃপর না তাকিয়ে ছোট্ট শব্দে উত্তর দিল, খাবো। নাহিদা মনে মনে প্রসন্ন ভঙ্গিতে হাসলেন। রাত্রি তার দিকে ফিরতেই প্রকাশ্যেও মিষ্টি করে হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। নিভ্রান যেন হাঁপ ছেড়ে বাঁচল। তবে নিজের অস্বস্তিটা যাতে রাত্রি বুঝতে না পারে তাই দ্রুত আলমারি থেকে জামা কাপড় বের করতে করতে বলল, শাওয়ার নিতে যাচ্ছি, আপনি এখানেই বসুন। আমাকে ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। কেন? নিভ্রান শক্ত কণ্ঠে বলল। বলেছি তাই। রাত্রি থামল। মানুষটা খুব অল্পতেই রেগে যায়। অন্য কেউ তাকে অযথা ধমকালে সে পাল্টা কত কথা শুনিয়ে দেয়, অথচ ওর কাছে এলে সব যেন ধুলো পানি। ধমকেও বোধহয় প্রেমে পড়ে। ওয়াশরুমে ঢুকতে ঢুকতে নিভ্রান বলল, আজ তো অফ ডে, ভার্সিটি নেই, পড়াতে যেতে হবে কোথাও। বিকেলে 4টার দিকে। আচ্ছা। বলে আস্তে করে দরজাটা ভেতর থেকে আটকে দিল নিভ্রান। ডাইনিং টেবিলে অস্থিতিশীল পরিস্থিতি, সবার চোখে মুখে ধীরস্থির। রাত্রি মাথা নিচু করে চুপচাপ মুখে খাবার তুলছে। তার পাশে বসেছে নাহিদা। বড়দের সামনে নিভ্রানের গা ঘেঁষে বসে যাওয়াটা কেমন যেন লজ্জা লাগছিল রাত্রির। তাই সে নিজেই নাহিদার পাশে এসে বসেছে। নিভ্রান নিশা দুজন অপর পাশে। নওশাদ সাহেব বসেছেন চারকোনা টেবিলের এক রাখা চেয়ার দুটোর একটায়। রাত্রি একদম কাছাকাছি। বেশ কিছুক্ষণ চুপচাপ কেটে গেল। নওশাদ সাহেব মুখ খুললেন। নাম কি তোমার? রাত্রি এক পলক তাকিয়ে ভদ্রভাবে উত্তর দিল, জি, রাত্রি। নওশাদ সাহেব মাথা নাড়িয়ে আরও কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই নিশাত কপাল কুঁচকাল। আপনার নাম না রাত? রাত্রি হতবিহ্বল চোখে তাকালো। নিশাত তখনও ভ্রু কুঁচকে উত্তরের আশায় চেয়ে রয়েছে। রাত্রির সংকুচিত অঙ্গভঙ্গি দেখে নিভ্রান আগ বাড়ালো। গ্লাসের পানিতে চুমুক দিতে দিতে বলল, ওটা আমি ডাকি, ওর ভালো নাম রাত্রি। নিশাত এমন ভঙ্গিতে মাথা নাড়ল যেন খুব জটিল কিছু একটা বুঝে নিয়েছে। এর মধ্যেও বিদ্যমান মুখের ফিচিল মিটিমিটি হাসিটা। নওশাদ সাহেব হালকা কেশে আবার বললেন, কলেজ নাকি ভার্সিটি, কোন ইয়ার? রাত্রি আগের মতোই বিনীত কণ্ঠে বলল, ভার্সিটি, ফাইনাল ইয়ার। শুনলাম তোমার মা চট্টগ্রাম থাকেন। বেশি ব্যক্তিগত না হলে কারণটা বলা যাবে? রাত্রি অবাক হলো। লোকটাকে দেখে বেশ বদমেজাজি মনে হয়েছিল, কিন্তু কথাবার্তায় কি সুন্দর স্নেহশীল গোছানো সুশ্রী ভাব। রাত্রির মন গলে গেল। জি অবশ্যই, চট্টগ্রামে আমার মামার বাসা। বাবা মারা যাওয়ার পর থেকে মা ওখানেই থাকে। আমাদের বাসা চট্টগ্রামেই ছিল, কিন্তু মৃত্যুর পর বাবার বেশ কিছু ঋণ থেকে যাওয়ায় সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। নওশাদ সাহেব আচমকায় নিজের এক হাত রাত্রির মাথার উপর রাখলেন। আদর মাখা স্বরে বললেন, মন খারাপ করো না মা, মানুষের জীবনে কত কিছুই হয়ে যায়। রাত্রি থতমত খেয়ে গেল। কোশমিন কালেও ভাবেনি লোকটা এত ভালো। অচিরেই মাথা নত করে ফেলল সে। মৃদু কণ্ঠে বলল, এখন আর মন খারাপ হয় না আঙ্কেল, সয়ে গেছে।
নওশাদ সাহেব হাসলেন। মেয়েটাকে তার ভালো লেগেছে, বলতে গেলে খুবই ভালো লেগেছে। নিভ্রানের বিষয়ে কোনো কথা না বললেও এবারের ব্যাপারটা ভিন্ন। ছেলের পাগলামিতে একটা মেয়ে ঝামেলায় পড়ুক তা তিনি চাননি। সেজন্য জীবনে প্রথমবারের মতো ছেলের এই ফ্ল্যাটে পা রেখেছেন। নয়তো এই কয়টা বছরে একবারও এখানে আসা হয়নি। জেদ বা চাপা অভিমানের রেশ ধরেই হয়তো। রাত্রির মাথা থেকে হাত সরিয়ে নিলেন তিনি, বললেন, তুমি ঢাকায় এসেছো কত বছর হলো? রাত্রির মনে হলো এই বাবাতুল্য লোকটাকে সবকিছু বলে দেওয়া যায় নির্দ্বিধায়, অকপটে। অথচ নিভ্রান নাকি এই আশ্চর্য সুন্দর পরিবারটা ছেড়ে এখানে একা থাকে। হ্যাঁ, সে উত্তর দিল, জি, 4 বছরের মতো। কলেজ পর্যন্ত ওখানেই পড়েছি, ইউনিভার্সিটিটা শুধু এখানে। ঢাকায় আসার 1 বছরের মাথায় বাবা চলে যান। আচ্ছা আচ্ছা, তো তুমি নির্বাণের অফিসে জব নিলেই তো পারো। এত কষ্ট করে টিউশনি করানোর কি দরকার? আমি রাত্রিকে মাঝপথে চুপ করিয়ে নিভ্রান কঠোর গলায় বলে উঠল, ও টিউশনি করায় এটা নিয়ে আমার তো কোনো আপত্তি নেই। অন্য কারোর আমি তো সেভাবে বলিনি। নওশাদ সাহেবের বিস্মিত রাগী কণ্ঠস্বর। আরও একটা বড়সড় ঝগড়ার উৎপত্তি হতে দেখেই বুকটা ধরপড় করে উঠল রাত্রির। এখানেও কেন্দ্রবিন্দু সে। তাদের কথা কাটাকাটিতেই বাধা হয়ে সে দ্রুত বলল, আমি আসলে এভাবে কিছু করাটা পছন্দ করি না আঙ্কেল। জব যদি নিতেই হয় তবে অনার্সটা শেষ হোক, তারপর অ্যাপ্লাই করব। যোগ্যতা থাকলে তখনই হবে। নওশাদ সাহেব মনে মনে খুশি হলেন। বুঝতে পারলেন রাত্রি বিষয়টা এড়াতে চাচ্ছে। মেয়েটা বুদ্ধিমতী, বিচক্ষণ। তিনি প্রসঙ্গ পাল্টিয়ে নরম গলায় বললেন, আজ তো শুক্রবার, তোমার তাড়া না থাকলে দুপুরে খাবারটা এখানেই করো, আমার ভালো লাগবে। রাত্রি মানা করতে পারল না, ছোট্ট করে সম্মতি দিল শুধু। মধ্যাহ্নের প্রহর পেরিয়ে যাচ্ছে, দুপুর গড়িয়ে বিকেলে নেমে আসছে পৃথিবীতে। সূর্যের আলো একটু একটু করে ঘুমিয়ে পড়ছে পশ্চিম আকাশের কোলে। ঘড়িতে 3:25। অধৈর্য হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রাত্রি। নিভ্রান শার্ট প্যান্ট নিয়ে সেই যে ঢুকলো ভেতরে, আর বেরই হচ্ছে না। 10 মিনিট বোধহয় হয়ে গেছে। চেঞ্জ করতে এত সময় লাগে নাকি ছেলে মানুষের? এমনিই তার দেরি হয়ে যাচ্ছে। 4টার মধ্যে ওই বাসায় থাকতে হবে। ওয়াশরুমের দরজার নক করার জন্য হাত বাড়াতেই খট করে শব্দ হলো। দরজা খুলে রাত্রিকে এভাবে হাত উঠিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হেসে ফেলল নিভ্রান। বলল, দেরি হবে না রাত, সময় মতোই পৌঁছে দিব। রাত্রি বোকা বোকা পায়ে সরে দাঁড়ালো। আকাশি রঙের ফুল হাতা শার্ট গায়ে বেরোলো নিভ্রান। হাতাটা কোণে পর্যন্ত গোটানো। ঘন পশমে লেপ্টে থাকা পুরুষালী হাতটায় চোখ বাঁধছে বারবার। এক হাতে ঘড়ির পরার ঢংটাও বেশ লাগছে। নিজের চিরচাহিত লাজুক স্বভাবটাকে কোনায় চাপিয়ে রাত্রির সুন্দর চোখজোড়া বেশ সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো আয়নায় নিভ্রানকে। এক দৃষ্টিতে নিষ্পলক গতিতে। আয়নার ভিতর দিয়েই মেয়েটার দিকে ধ্যান গেল নিভ্রানের। রাত্রির চোখ তখন তার বুকের খোলা বোতাম দুটোর মধ্যেখানটায়। মনে হচ্ছে কেউ খুব করে কাবু করে ফেলেছে তাকে। চোখের পাতা নড়ছেই না। নিভ্রান প্রথমে কিছু বলল না। যখন দেখলো রাত্রির দৃষ্টি কিছুতেই সরছে না বুক থেকে, তখন সে চুলটা ব্রাশ করে চিরুনি নামিয়ে রাখতে রাখতে বলল, আপনি আমার দিকে সেভাবেই তাকাচ্ছেন, এভাবে যেভাবে আমি কাল আপনার দিকে তাকাচ্ছিলাম রাত। কণ্ঠটায় কি যেন একটা ছিল। রাত্রি দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল, মুখ কুঁচকে বৃষ্টি করে বলল, ছি, একদম না। নিভ্রান চট করে ঘুরে দাঁড়ালো। সময় না দিয়ে এক হাতে বাহু ধরে রাত্রিকে কাছে টেনে নিল। ফু দিয়ে কপালের চুল সরিয়ে দুষ্টু গলায় বলল, আমাকে ছি বলা হচ্ছে? রাত্রি এদিক ওদিক দৃষ্টি ঘোরালো। বুকে হালকা ধাক্কা দেওয়ার চেষ্টা করে বলল, হচ্ছেই তো, ছাড়ুন। নিভ্রান ছাড়ল তো নাই, বরং রাত্রির ছটফটানি বন্ধ করতে আরও শক্ত করে হাত বাঁধন। রাত্রির ফর্সা গাল ইতিমধ্যে রক্তিম আভায় ছেয়ে গেছে। গায়ের মৃদু কাঁপুনিটা জানান দিচ্ছে মেয়েটা লজ্জা পাচ্ছে, খুব খুব লজ্জা পাচ্ছে, কিন্তু মুখে স্বীকার করতে চাচ্ছে না। নিভ্রান তার গালটাকে আরও কয়েক গুণ রাঙিয়ে দিতে টান টান কণ্ঠে বলল, কেন? আপনি তাকিয়েছিলেন না আমার বুকের দিকে, এই যে আপনার মাথা বরাবর জায়গাটায়? রাত্রি সুবিধা করতে পারল না কিছুতেই। বুকে জোরে ঠেস দিয়েও লাভ হলো না। লোকটা এক হাতে বাহু ধরেই এত জোরে, অথচ সে 2 হাতে ঠেলে দিয়েও সরাতে পারল না। রাগে দুঃখে চেঁচিয়ে উঠল সে। দেখলে কি হয়েছে? নিভ্রান ঠোঁট চেপে হাসল। রাত্রির অসহ্য লাগছে, চরম অসহ্য, গা হিম করা অসহ্য। কোনো রকম আগাম বার্তা ছাড়া দরজার নব ঘুরালো তখনই। নিভ্রান সেকেন্ড সরে গেল। রাত্রি কিছু বোঝার আগেই হন্য বেশে ঘরে ঢুকলো নিশাদ। ঢুকে 2 হাতের মাঝখানে দখল করে নিল রাত্রির হাত ছোড়া। চমকে তাকালো রাত্রি। নিশাদ ভূমিকা না করে গড়গড়ে করে বাক্যে বলল,
আপু, আপনার হাতে পড়ি, আপনি এখানে থেকে যান। আপনি গেলে আপনার এই উনি আবার অমন হয়ে যাবে। জানেন, কাল রাতে আবার এত স্বাদের দামে হাত ঘড়িটা টেবিলের উপর পেয়ে চুরমার করে দিয়েছে। আমি চাই না আর কোনো হাত ঘড়ির এমন অকাল মৃত্যু ঘটুক। আমার ঘড়ির জীবন রক্ষার জন্য হলো আপনি থেকে যান আপু। নিশাদের খেই হারা ছন্নছাড়া উদ্ভট কথাবার্তায় কিছুক্ষণ বিহ্বল চেয়ে থেকে শব্দ করে হেসে ফেলল রাত্রি। হাসি যেন থামছেই না, পেটে খিল ধরে যাচ্ছে। নিভ্রাণ ধমকে এগিয়ে এলো। রাত তোর ফালতু কথা। গাড়ির চাবি কই? চাবি বের কর, দেরি হয়ে যাচ্ছে। নিশাদ কাতর চোখে তাকালো, পকেটে হাত দিয়ে চাবি বের করে নিভ্রাণের হাতে দিল। গতকাল গাড়ি নিয়ে যাবার পর পকেট থেকে চাবিটা আর বের করা হয়নি। রাত্রির মুখে তখনও হাসি। নিশাদ বলল, আপনি যাচ্ছেন আপু? মধুর হাতে গন্ডগোল হলে আমি কিন্তু আবার আপনাকে ধরে বেঁধে নিয়ে আসবো। রাত্রি উত্তর দিল, আচ্ছা নিয়ে আসেন। নিচতলায় নেমে গ্যারেজের দিকে যেতে গিয়েও থেমে গেল নিভ্রাণ। রাত্রি সমেত বেরিয়ে এলো গেটের বাইরে। হাতের ইশারায় রিকশা দাঁড় করিয়ে বলল, আজকে রিকশায় যাব, উঠুন। কথাটা বলতে বলতে বাহুতে কপালের ঘাম মুছল সে। রাত্রি লক্ষ্য করলো লিফট দিয়ে নেমে আসতে আসতে এলো মানুষটার পিঠের শার্ট ঘামে ভিজে গেছে, গাঢ় গলা একাকার। আপনি তো এখনই ঘেমে গোসল করে ফেললেন, এত দূর রিকশায় যেতে পারবেন? নিভ্রাণ তাকে হাতে ধরে উঠিয়ে দিতে দিতে ব্যস্ত গলায় বলল, পারবো, গাড়ির তেল শেষ। আমি ভুলে গিয়েছিলাম আপনার দেরি হয়ে যাবে। কথাটা দাহা মিথ্যে কথা। গাড়িতে তেল আছে, ভরপুর তেল আছে, কিন্তু রিকশায় গেলে মেয়েটাকে একটু মন ভরে দেখা যাবে, নিঃশ্বাস প্রশ্বাসের ঘনত্ব মাপা যাবে, হাত ধরে রাখা যাবে। গাড়িতে থাকলে তো ড্রাইভ করতে করতেই সময় শেষ। প্রেম করার জন্য রিকশা হলে উৎকৃষ্টতম প্রেমবাহন। নিভ্রাণ উঠে বসলো। হুট তখনই তোলা ছিল। আকাশ স্বচ্ছ নীল, মেঘেরা ছুটি নিয়েছে, বৃষ্টির সম্ভাবনা নেই। মাঝপথেই নিভ্রাণ বলল, আমি কিন্তু নিতে আসবো আপনাকে, দেরি হলেও অপেক্ষা করবেন, চলে যাবেন না খবরদার। রাত্রি এক পলক তাকিয়ে নীরবে সম্মতি জানালো। কেটে গেল আরও কিছুক্ষণ। নিভ্রাণ মাথা একটু বেরিয়ে আকাশ দেখল। মুঠোয় থাকা রাত্রি নরম হাতটা একটু নাড়িয়ে চাড়িয়ে উদাস চোখে বলল, আকাশে আজ মেঘ নেই কেন? রাত মেঘ থাকলে বৃষ্টি হতো, ফেরার সময় ভিজতে পারতাম। রাত্রি চুপ করে রইল, তবে মনে মনে বেশ মেজাজ দেখিয়ে শাসিয়ে শাসিয়ে বলল, আকাশে মেঘ থাকবে কোথা থেকে? স্বয়ং মেঘ বালক যে আমার পাশে বসে আছেন, তাকে ছেড়ে বেহায়া মেঘ বালিকারা আকাশে পাড়ি জমাবে এত স্পর্ধা? তখনই কানে নৈশব্দের মতো বেজে উঠল, আমি মেঘবালক হলে আমার ব্যক্তিগত মেঘবালিকা আমার সাথেই আছে। অন্যরা চলে যাও আকাশে, এক্ষুনি বৃষ্টি নামিয়ে দাও। রাত্রি চমকে এদিক ওদিক তাকালো। নির্বাণ নির্বিকার আকাশে চেয়ে রয়েছে কিন্তু সে তো স্পষ্ট শুনল মানুষটার কণ্ঠ। ছাত্রীকে পড়ানোর ফাঁকে ফাঁকে জানালা দিয়ে বারবার আকাশের মতিগতি পরখ করে নিচ্ছে রাত্রি। পাথর পাথর মনটাও জান প্রাণ দিয়ে চাইছে আজ যেন বৃষ্টি নামে, কিন্তু মেঘ আর তার মনের কথা শুনছে কই? সে তো ভেসে ভেসে পাড়ি জমিয়েছে কোথাকার কোন শহরে, আর এদিকে মেঘবালকের ব্যক্তিগত মেঘবালিকার যেন এই শহরে বৃষ্টি দরকার, সেদিকে গোটা আকাশের কারো খেয়াল নেই। রাত্রি মুখ ভার করলো। বৃষ্টির সাথে আজ প্রচণ্ড ঈর্ষা হচ্ছে। মানুষটার যে এই বৃষ্টি ভীষণ পছন্দ। সন্ধ্যা 6টা, রাস্তার হেডলাইট জ্বলছে নিভছে, আবার কতগুলো একেবারে নষ্ট, আলো নেই। কয়েকটা শুকনো পাতা বাতাসে লুটোপুটি খাচ্ছে। বৃষ্টি না হলেও বাতাস ছেড়েছে, ঠান্ডা বাতাস চুল ওড়ানো এলোমেলো করে দিচ্ছে নিজ দায়িত্বে। গেটের কাছাকাছি আসতে রাস্তার ধারে নিভ্রাণকে অপেক্ষা করতে দেখা গেল। গায়ে সেই আকাশি শার্টটাই, ব্রাশ করা চুলগুলো বাতাসের চাপটায় একটু অগোছালো। রাত্রিকে দেখা মাত্র দ্রুত পায়ে এগিয়ে এলো সে। রাত্রির চেহারা তখন বিধ্বস্ত মলিনতায় ছেয়ে আছে, চোখ ভেঙে ঘুম পাচ্ছে। শটান হয়ে দাঁড়িয়ে বিছানায় গা এলিয়ে দেওয়াটা এখন স্বর্গীয় সুখ মনে হচ্ছে। আপনাকে অসুস্থ দেখাচ্ছে রাত, জ্বর আছে দেখি? বলে রাত্রির গালে গলায় নিজের ঠান্ডা হাতটা ছুঁয়ে দিল নিভ্রাণ। সেই নিবিড় ছোঁয়ায় রাত্রি কেঁপে উঠল খানিকটা। নিভ্রাণের কপালে সূক্ষ্ম চিন্তার বলিরেখা, প্রিয়জনের অসুস্থতার বেদনা, গাটা হালকা গরম, তবে জ্বর ওঠেনি। রাত্রিকে কিছু বলার সুযোগ না দিয়ে সে দ্রুত একটা রিকশা থামালো। চেহারায় চাপা রাগের পরিস্ফুট আভাস। মাথাভর্তি চুলগুলো যখন হাত দিয়ে পেছের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, কি যে সুদর্শন দেখাচ্ছে মানুষটাকে।
রাত্রি চোরা চোখে তাকালো, সোজা সাপটা তাকালে তো আবার ধরা পড়ে যাবে। নিভ্রান যে তাকে ধরে ফেলেনি সেটা ভুল কথা। রাত্রিকে আর চোখে তাকিয়ে থাকতে দেখে সে মাথা ঝুঁকিয়ে হাসি থামালো, হাত ধরে ব্যস্ত গলায় বলল, উঠুন। রাত্রির ঘোর কাটলো, কি একটা অবস্থা। লোকটা রিক্সা দাঁড় করিয়ে রেখে, অথচ সে নাকি ফ্যাল করে চেয়েছিল। সে উঠে বসলো। নিভ্রান উঠলে রিক্সা চলতে শুরু করলো। লম্বা হওয়ার দরুন রিক্সার হুড তোলা থাকলে মাথাটা একটু কাত করে নামিয়ে রাখতে হয় নিভ্রানের, নতুবা বারবার বাড়ি লাগে। এই রিক্সাটা বোধহয় একটু বেশিই ছোট। ফলাফল না চাইতেও রাত্রির মাথার সাইডের সাথে তার মাথা লেগে আছে। এক হাতে রাত্রির পিঠের পিছ দিয়ে নিয়ে রিক্সার হুডের সাথে ঠেস দেওয়া। মেয়েটার কপালের চুলগুলো উড়ে মুখের উপর সুরসুরে দিয়ে যাচ্ছে। রাত্রি লজ্জিত ভঙ্গিতে বারবার চুল জামা ঠিক করে যাচ্ছে। কামিজের দুপাশের ফাড়া অংশটা বাতাসের উল্টো গতিতে কোলের কাছ থেকে সরে যাচ্ছে। কি বিশ্রী অবস্থা। তার উপর লোকটা এত কাছে, নিঃশ্বাসের বহর তার উন্মুক্ত কাঁধ জুড়ে। বাতাস ঘোমটা পড়ে যাওয়ায় ওড়না নামিয়ে কাঁধের দুপাশে দিয়ে ছেড়ে দিয়েছিল। মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুল। যতবার চুল ঠিক করছে ততবার নিভ্রানের গালে হাতের উল্টো পিঠে লেগে যাচ্ছে। লজ্জায় বুঁদ হয়ে আরও একবার চুলের গোছা কানের পিছে গুজল রাত্রি। হাত কাঁপছে। নিভ্রানের স্পষ্ট টের পাচ্ছে মেয়েটার কাঁপুনি। খুক খুক করে গলা ছাড়লো সে। রাত্রি একটু তাকাতে চোখাচোখি হয়ে গেল। রাত্রির চোখ নামিয়ে নিল প্রথমে। নিভ্রান বার কয়েক পলক ঝাপটিয়ে সামনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এত লজ্জার কিছু নেই, আমি তো। কথাটা যেন লজ্জা উপশমের বদলে তা আরও শক্তপোক্ত করে দিল। রাত্রি বিরক্তি করলো না, তবে মনে মনে খুব চেঁচালো, আপনি বলেই তো এত লজ্জা লাগছে। কেটে গেল আরও কিছুক্ষণ। সন্ধ্যা হয়ে গেছে বিধায় চারিপাশ তেমন আলো নেই, সব আবছায়া আলোক শূন্য। রাত্রির চোখ পড়ল নিভ্রানের পায়ের দিকে। লোকটা দিব্যি এই ক্ষত পায়ে জুতো পরে আছে। ব্যান্ডেজ করে দিয়েছিল, আসার সময় খেয়াল করেনি, কে জানে সেটাও খুলে ফেলেছে কিনা। খানিক আমতা আমতা করে প্রশ্ন করলো, আপনি এ পায়ে এভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন? নিভ্রান আবার উষ্ণ প্রশ্বাসের ঝড় বইয়ে দিয়ে উত্তর দিল, ব্যান্ডেজ করা আছে তো, সমস্যা নেই। রাত্রি শিরশির করে উঠল। কাঁধের পাশটা মনে হচ্ছে অবশ হয়ে যাবে আজ। সাধারণ কথাটাও কেমন ভয়ঙ্কর ঠেকছে। কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না। সে কথা বললে নিভ্রানও কথা বলবে, আর নিভ্রান কথা বললেই বিপদ। ঘোর শুনি। তার সেই ভাবনা চিন্তাকে এক ধাক্কায় ঘুরে বাড়ি করে দিল ফোনের রিংটোনে। নিভ্রানের ফোন বাজছে। রাত্রি দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। অদৃশ্য কোনো হাত যেন ঠাস ঠাস করে কপাল চাপড়ে দিল। নিভ্রান ফোনটা পকেট থেকে বের করতেই দ্রুত তার হাতের কবজি ধরে ফেলল সে। নিভ্রান প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করতে কাটকাট গলায় বলল, আপনি ফোন ধরবেন না। নিভ্রানের প্রশ্ন আরো গাঢ় হলো। রাত্রি তখনও হাত ধরে আটকে রেখেছে। বিস্মিত কণ্ঠে সে বলল, কেন? রাত্রি চোখ সরিয়ে বলল, বলেছি তাই। নিভ্রান কিছুক্ষণ নিমিলিত নিমজ্জিত চোখে মেয়েটাকে দেখে নিল। তারপর সাইড বাটন চেপে রিংটোন বন্ধ করে হাতটা হাঁটুর ওপর নামিয়ে রাখলো। একটু সময় যেতে আবার উদ্যমে বাজতে শুরু করলো ফোন। নিভ্রান এক পলক তাকালো, দ্রুত রিসিভ করে অধৈর্য গলায় বলল, ইম্পর্টেন্ট কল, 1 মিনিট। রাত্রির যেন দম বন্ধ হয়ে আসলো। নিভ্রান ব্যস্ত ভঙ্গিতে কথা বলে যাচ্ছে, বোঝা যাচ্ছে বেশ জরুরি। আচ্ছা, সে কি এখন অজ্ঞান হয়ে যাবে? মাথা ঘোরাচ্ছে কেন? নিভ্রান ফোন নামালো একটু পরেই। পকেটে ঢোকাতে ঢোকাতে ঠাট্টা স্বরে বলল, আপনি এত লজ্জা পান রাত? এখনো তো আমারই লজ্জা লাগছে, মনে হচ্ছে কথা বলাটাও অপরাধ। রাত্রি ফাঁকা ঢোক গিলল, চাপা গলায় জোর দিয়ে বলল, অপরাধী। আপনি চুপ করুন। নিভ্রান দুর্বোধ্য হাসল, দূরত্ব কমিয়ে জ্বালাময়ী কণ্ঠে বলল, আপনাকে লজ্জা পেলে ভীষণ সুন্দর দেখায় রাত। আপনাকে লজ্জা দেওয়ার জন্য হলেও আমি এখন অনবরত কথা বলে যাব। পথের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করার পরও বৃষ্টি নামলো না। এক সদ্য প্রেমে পড়া রমণীর আকুল আবেদনেও দুফোঁটা জল গড়ালো না কিপটে আকাশ। মনটা অভিমানী হয়ে উঠল প্রচণ্ড। মাথার উপরের রঙহীন বিস্তর সুবিশাল প্রাঙ্গণের দিকে একরাশ অজানা ক্ষোভ নিয়ে চেয়ে থাকার মাঝে ক্লান্ত চোখের পাতা কখন যেন এক করে দিয়ে গেল ঘুম পরীরা। প্রেমিকা কখন যেন ঘুমে ঢলে পড়ল প্রেমিকার বুকের উপর, টের পাওয়া যায়নি। বাতাসের তাণ্ডব একটু ক্ষান্ত হয়েছে। ঘুমতো রাত্রিকে এক হাতে জড়িয়ে নিতে নিতে নিভ্রান বুঝল, এই মেয়েটাকে ছাড়া তার জীবনটা বৃষ্টিহীন বর্ষার মতো, পানসির শ্রাবণের মতো, মনহীন মানুষের মতো।
বেঁচে থেকেও মৃত্যুর মতন। রাত্রি নড়ে উঠল, বুক ভরা উষ্ণতার মাঝে লুটোপুটি খেয়ে আদুরে হাতে নিবরানের পেট জড়িয়ে ধরল। নিবরান তৃপ্তির শ্বাস ছেড়ে মৃদু গলায় ডাকলো, চাচা। তার হালকা ডাকে পিছনে ফিরে তাকালো রিকশাওয়ালা চাচা। নিভ্রান মুখে হাসি ফুটিয়ে নিরালা স্বরে বলল, একটু আস্তে চালান, ও ঘুমাচ্ছে তো, ঝাঁকি দিলে ঘুমটা ভেঙে যাবে। আমি ভাড়া বাড়িয়ে দিবনে, আপনি একদম ধীরে ধীরে চালান। মধ্যবয়স্ক লোকটা যেন একটু হোঁচট খেল। সহসা রিকশায় যুবক যুবতী উঠলে তিনি চক্ষু লজ্জায় হলেও পিছনে ফিরে তাকান না। তার অভিজ্ঞ মন জানে পিছনে নিষিদ্ধ কাজকর্ম হচ্ছে। এই প্রথম এমন ব্যতিক্রম ঘটনার সাক্ষী হয়ে অজান্তেই হেসে উঠল সে। মাথা নাড়িয়ে সম্মতি জানালো নিভ্রানের কথায়। চলন্ত রিকশার চাকা দুটি থেমে গেল একটা সময়। চাচার ডাকে হুঁশ ফিরল নিভ্রানের। রাত্রি তখন শরীর ছেড়ে ঘুম দিয়েছে, চোখের পাপড়িগুলোর বিন্দুমাত্র নড়ছে না। মেয়েটা যে কি পরিমাণে ক্লান্ত তা এই নির্জীব দেহটাই সশব্দে বলে দিচ্ছে। নিভ্রান কোনো রকমের পকেট হাতড়ে মানিক ব্যাগ বের করলো, ভাড়া মিটিয়ে দিল। নির্নিমেষ চেয়ে থেকে দ্বিধাগ্রস্ত হাতে রাত্রির কাঁধে হাত থেকে পড়ে কোলের উপর ছড়িয়ে থাকা ওড়না গলায় তুলে দিল। গালে হাত রেখে কোমল কণ্ঠে বলল, রাত, উঠুন। রাত্রি আধে বোঝা নয়নে পিট পিট করলো। মনে হচ্ছে শরীরে গিটে গিটে ব্যথা, হাড়গুলো বাধা বাধা। নিবরান মাথায় হাত বুলিয়ে বলল, আপনার বাসায় পৌঁছে গেছি। নিভানো গলায় ওহ বলে রাত্রি মাথা উঠানো বুক থেকে নিভ্রান বাহুতে রাখা হাত সরিয়ে নিল। রাত্রি এলোমেলো চুল গুছিয়ে জামা কাপড় টেনে নিতে নিভ্রান নিষ্প্রভ স্বরে বলল, শরীর বেশি খারাপ লাগছে? রাত্রি একটু হাসার চেষ্টা করলো, মলিন গলায় বলল, আচ্ছা ঠিক আছে। নিভ্রান নেমে গেল রিকশা থেকে। হুট নামিয়ে দিয়ে রাত্রির পাশে যেয়ে মেজাজ করে বলল, আপনি তো সবসময় ঠিক থাকেন, আসুন। বলে হাত বাড়িয়ে দিল সে। রাত্রি দ্বিরুক্তি করল না, চুপচাপ নেমে দাঁড়ালো। রিকশাওয়ালা চাচা এক অদ্ভুত দায়িত্বশীল প্রেমিকের মন মাতানো যত্ন দেখে নীরবে হাসলেন। রিকশা নিয়ে সেখান থেকে চলে যেতে রাত্রি বুঝলো নিভ্রান ভাড়া দিয়ে দিয়েছে। লোকটার কাছে দিনকে দিন ঋণী হয়ে যাচ্ছে সে। প্রেমের ঋণ, যত্নের ঋণ, আবার টাকার ঋণ। এত ঋণ কিভাবে মিটাবে? এখন ভাড়া প্রসঙ্গে কথা বলে লোকটা রেগে যাবে। বাড়ি যাওয়ার আগে রাগিয়ে দেওয়ার দরকার নেই, আবার বড়দের সাথে খারাপ ব্যবহার করবে। অগত্যা কিছু বলতে যেও থেমে গেল সে। দৃষ্টি রাস্তায় নামিয়ে লতানো গলায় বলল, আসি। নিভ্রান চেয়ে রইল শুধু। বুকের ভেতর দাঙ্গা চলছে। এত কষ্ট হচ্ছে কেন? আবার তো দেখা হবেই। এই একদিনের বিচ্ছেদেই এত যন্ত্রণা, তবে জীবনভর বিচ্ছেদ সে কি করে সইবে? অসম্ভব। অথচ মেয়েটা কি না তাকে 7টা দিন ধরে এড়িয়ে চলছিল। সে কীভাবে সয়েছে কোনো ধারণা আছে? রাত্রে গুটিসুটি পায়ে গেটের কাছাকাছি পৌঁছে যেতে পেছন থেকে হাত আটকে ধরল নিভ্রান। রাত্রির চকিতে তাকালো। নিভ্রান সেই মায়া চোখে চোখ রেখে ধারালো গলায় বলল, আমাকে আর কখনো এড়িয়ে চলবেন না রাত, কখনো না, মনে থাকবে? নিভ্রানের রক্তচক্ষুর দিকে তাকিয়ে মুহূর্তে চুপসে গেল রাত্রি। লোকটা হঠাৎ এত রেগে গেল কেন? সে তো কিছুই করেনি। বার কয়েক আমতা আমতা করে মাথা দুলিয়ে ভীত কণ্ঠে উত্তর দিল সে, থাকবে। নিভ্রান হাত ছেড়ে দিল। যান, যে চুপচাপ ঘুমিয়ে পড়বেন। রাত্রি আবারও মাথা নাড়ালো, অর্থাৎ সে ঘুমিয়ে পড়বে। নাহিদা বসেছিলেন ড্রয়িং রুমে, প্রাণহীন চোখ থেমে আছে রংচঙা টিভি স্ক্রিনে। নওশাদ সাহেব বিকেলেই চলে গেছেন। নিশাদ আছে নিজের ঘরে। কাল তারা দুজন একসাথে বাড়ি যাবে। নির্বাণ একা থাকে, সে একাই থাকবে। এবার আর ফিরে যাওয়ার ব্যর্থ অনুরোধটাও করার সুযোগ নেই। ছেলে তো তার সাথে কথাই বলে না। নাহিদার চোখ ভিজে আসলো। মেইন গেট খোলার শব্দে দ্রুত চোখ মুছল সে। নির্বাণ এসে পড়েছে। বেল বাজেনি, কারণ তার কাছে চাবি আছে। নাহিদার মুখোমুখি সোফাটায় বসেছিল। না চাইতেও চোখ পড়ে গেল। সুপ্ত অপরাধ বোধটা আবারও জাপটে ধরল নিভ্রানকে। মায়ের সাথে এমন ব্যবহার করা তার মোটেও উচিত হয়নি। রাতে ঠিকই বলেছে, শত হোক সে তো মা। চোখ লুকিয়ে উল্টো পাশে ঘুরে দরজা আটকালো সে। নাহিদা উঠে দাঁড়ালো, টিভিটা বন্ধ করে দিল। নিঃশব্দে পা বাড়ালো রুমের দিকে। নিভ্রান দীর্ঘশ্বাস ফেলল। মায়ের সাথে একটু কথা বলারও সুযোগও কি হবে না? রাতের খাওয়া একসাথেই সারা হলো, তবে খুব নিশ্চুপে। নিশাদ ছাড়া কেউই কোনো কথা বলেনি। এক পাখেই কথা চালিয়ে যেতে না পেরে এক পর্যায়ে নিশাদও চুপ গেছিল। রাত তখন 11:24। ঘরের মধ্যে বেশ কিছুক্ষণ পায়চারি করে অবশেষে নাহিদার রুমে বিনা অনুমতিতে ঢুকে পড়ল নিভ্রান। নাহিদার চোখ খুলেই শুয়েছিল। হঠাৎ নিভ্রানের আগমন বেশ অবাক
করলো তাকে। উঠে বসতে বসতে নিভ্রাণ পাশে এসে আচমকায় তার হাত দুটো মুঠোবন্দি করে ফেললো। উল্টো পিঠে চুমু খেয়ে ছেলে মানুষী কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করা যায় না মা? নাহিদা কেটে উঠল, হু হু করে চোখের জল ছেড়ে দিল। মান অভিমান ভুলে হেঁচকি তুলে বলল, আমি কি তোর খারাপ চাই? মানছি মেয়েটাকে অনেক ভুলভাল বলছি, কিন্তু তুই কি আমাকে বুঝিয়ে বলতে পারতি না? একবারও বলছিস যে ওকে ছাড়া তোর একেবারেই চলবে না? বললে কি আমি আপত্তি করতাম? আমাকে কি এতই পাষাণ মনে হয়? নিভ্রাণ মুচকি হেসে আবারও চুমু খেলো হাতে, বলল, এবারের মতো ক্ষমা করে দাও, আমি তোমাকে আঘাত করতে চাইনি মা। নাহিদা শান্ত হলেন না, কেঁদে চললেন অবিশ্রাম। নিভ্রাণ জিভ দিয়ে ঠোঁট ভেজালো, হাত বাড়িয়ে গালের পানি মুছিয়ে দিয়ে মাকে এক হাতে জড়িয়ে ধরল, বাচ্চাদের মতো শাসন করে বলল, আর কেঁদো না, তোমার মাইগ্রেনের ব্যথা উঠে যাবে। নাহিদা কান্না থামালেন। বুকটা হালকা লাগছে। আলতো করে নিভ্রাণের মাথায় চাটি মারলেন তিনি। নাক টেনে বললেন, মায়েরা তো খেয়াল রাখতে হবে না। নিভ্রাণ মুচকি হেসে বলল, 100 বার হবে। তুমি কাল যেও না, আরও কটা দিন থেকে যাও। মেয়েটাকে আবার নিয়ে আসিস, ভালো করে কথা হয়নি। সে আসতেই চায় না। নিভ্রাণ হতাশ কণ্ঠ নিভ্রাণের। নাহিদা হাসলেন। নিভ্রাণের কপালের চুলগুলো আঙুল দিয়ে আছড়ে দিতে দিতে বললেন, বিয়ে করবি কবে? নিভ্রাণ অন্যমনস্ক গলায় বলল, করবো তো, সময় হোক। ঘরে এসে বেশ কয়েকবার ফোন লাগিয়েও ওপাশ থেকে কোনো রূপ সাড়া পাওয়া গেল না। রাগটা আবারও ধপ করে ঝুলে উঠল। মাথা চাড়া দিয়ে উঠল আগ্রাসী অনুভূতি। বাকি সব ভুলে তখন কেবল রাগটাই মুখ্য হয়ে উঠল। মেয়েটাকে বলে পর্যন্ত আসলো এড়িয়ে না চলতে, অথচ 2-3 ঘন্টা না পেরোতেই আবার অবহেলা শুরু হয়ে গিয়েছে। তার একটা কথাও মান্য করা যায় না। এত অবাধ্য মেয়েকে সামলানো সম্ভব কখনো না। নিভ্রাণ আবারও কল দিল। রিং হলো কিন্তু রিসিভ হলো না। এক পর্যায়ে লাইন কেটে গেল। রাগের চোটে ফোনটা সজোরে বিছানায় ছুঁড়ে মারল সে। বাউন্স করে তা ফ্লোরে ছিটকে পড়ল। ভাঙার শব্দ না সহ্য করা যাচ্ছে না। কাল আর কিছুতেই নরম হওয়া যাবে না। হুমকি ধামকি না দিলে এই মেয়ে ভালো হবে না। মনে মনে রাত্রিকে কড়া করে কয়েকটা ধমক দেওয়ার প্রতিজ্ঞা করে ঘুমাতে গেল নিভ্রাণ। অথচ পাগলাটে প্রেমিক মন বুঝতেই পারল না তার অবাধ্য প্রেয়সী যে প্রেমিকের কথা মেনে ঘরে ফিরেই বাধ্য মেয়ের মতন ঘুমিয়ে পড়েছে। তার আর ফোন তোলার সময় কোথায়? ঘুম ভাঙলো দেরি করে। জানালার বাইরে একটা কাক বিচ্ছিরি গলায় ডাকছে, কা কা কা। রাত্রি উঠে বসলো। এক হাতে চোখ কচলে বড় করে হাই তুলল। লম্বা ঘুম দিয়ে বেশ ভালো হয়েছে। এক রাতের গায়ের ব্যথার অস্তিত্ব বিনাশ। শরীরে হালকা লাগছে। চোখে মুখে পানি ছিটিয়ে এসে আলমারি খুলল সে। 2 দিন যাবৎ কাপড় ধোয়া হয়নি। আধোয়া জামাগুলো চেয়ারের উপর গুটলি পাকিয়ে আছে। দীর্ঘকার হতাশ শ্বাস বেরিয়ে এলো। তার স্টুডেন্টদের মধ্যে একজন আছে খুব ছোট, এবছর সবে ক্লাস 3-তে উঠেছে। আজকে জন্মদিন। ওর মা গতকাল আসার সময় বলে দিয়েছে সে যেন অবশ্যই যায়। বাসায় একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে। বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আর না মানা করতে পারেনি। এখন বিপত্তি জামা কাপড় নিয়ে। ভার্সিটির বাইরে তেমন কোথাও যাওয়া হয় না। তাছাড়া জামা কাপড়ের পিছে অহেতুক টাকা খরচ করার মানেও নেই। তাই আলমারিতে কয়েক জোড়া সুতি কামিজ আর মায়ের 2-3টে সাদামাটা শাড়ি ছাড়া তেমন কিছুই নেই। শাড়িগুলো সে এনেছিল সে 4 বছর আগে। একা একা থাকবে তাই স্মৃতি হিসেবে মায়ের শাড়ি নিয়ে এসেছিল সঙ্গে করে, যেন মন খারাপ হলে শাড়িতে হাত বুলিয়ে বলতে পারে মা তো সাথেই আছে। উদাসীন হয়ে উঠল মনটা। 7-5 না ভেবে হালকা হাতে একটা শাড়ি বের করে নিয়ে বুকে জড়িয়ে রাখলো বেশ কিছুক্ষণ। মাকে মনে পড়ছে বাবার একটা শার্টও আছে আলমারিতে, কিন্তু সেটা ধরার সাহস হয় এখন। কেঁদে কেটে ভাসিয়ে ফেলবে যে, কি দরকার। শাড়িটা পরে নিয়ে ভার্সিটির ব্যাগ গুছিয়ে ঘরের দরজা আটকে বেরিয়ে গেল সে। মুঠোফোনটা অযত্নেই পড়ে রইল পড়ার টেবিলের অগোছালো কোণে। ল্যাপটপের কিবোর্ডে এপর ওপর করতে কফিতে চুমুক দিচ্ছে নিভ্রাণ। মস্তিষ্কে এক কোণে জটলা পাকিয়ে আছে চাপা রাগগুলো। মেজাজে খারাপ হচ্ছে ক্ষণে ক্ষণে। এত অসহনীয় কেন এই অবহেলা? মেয়েটা একটা বার কল ব্যাক অন্তত করতে পারত, কিন্তু না, সেটা করারও কোনো প্রয়োজন বোধ করেনি। ভেবেছে হয়তো উনি তো আছেই, ভালো তো বাসবেনি। কফির মগটা শব্দ করে টেবিলের উপর রাখলো নিভ্রাণ। চোখে তখন ক্রোধের দাবানল। মেঘ ডাকছে গুরুম গুরুম, বিদ্যুৎ চমকাচ্ছে হালকা পাতলা। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখ রাঙিয়ে আকাশ দেখলো রাত্রি। মনে মনে বলল,
আজ আর জলে ঝাঁপিয়ে লাভ কি? কাল তো হাজার আকুতিতেও মন গলল না। মেঘ বালক সঙ্গে নেই, অথচ মেঘেরা ঝরতে প্রস্তুত। কি অমিল! একটা গাড়ি পাশ কাটিয়ে গেল, প্রায় গায়ের উপর দিয়ে। রাত্রি দ্রুত চেপে গেল। অদ্ভুত, গাড়ি চালানোর সময় খেয়াল থাকে না। আজকে নিভ্রাণ নিতে আসেনি, হয়তো কাজ আছে। যদিও তাকে নিতে আসাটা কোনো ধরা বাঁধা নিয়ম, বা তবু রাত্রির অবচেতন মন আজকাল এটাই চায়, টিউশনি থেকে বের হয়ে নিভ্রাণকে দেখবে। তার জন্য অপেক্ষা করে আছে মানুষটা, শুধু তার জন্যই। আহা, মনটা ঠান্ডা করে দেওয়া অনুভূতি। রাত্রি হেসে ফেলল। হাঁটতে হাঁটতে কুচির নিচটা এলোমেলো হয়ে গেছে, উবু হয়ে কুচিগুলো গোছাচ্ছে। হঠাৎ সাই করে একটা গাড়ি থামলো একেবারে কাজ ঘেঁষে। সোজা হয়ে দাঁড়ানোর আগেই একটা হাত হ্যাঁচকা টানে তাকে গাড়ির পেছনে সিটে ছুঁড়ে মারল। পিলে চমকে উঠল রাত্রির। ভয়ে ফর্সা চেহারা ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই। হৃদস্পন্দন থেমে গেল যেন। কোনো বিপদ হবে না তো? তার এক সেকেন্ডে গড়ে ওঠা সকল ধ্যান ধারণাকে ভস্ম করে দিয়ে ভেতরে ঢুকলো নিভ্রাণ। চোখ মুখ আশ্চর্য লাল, মুখের হাড় শক্ত। একটা রাগী গা কাঁপিয়ে দেওয়া দৃষ্টি নিক্ষেপ করতে চুপসিয়ে গেল রাত্রি। নিভ্রাণ ঝুঁকে এলো পেছনে, হাত ঘুরিয়ে দরজাটা ভেতর থেকে লক করে দিল। রাত্রি পেছালো, লোকটার কি হলো হঠাৎ? এমন ব্যবহার তো কখনো করে না, আজ কি হলো? জানালার সাথে মাথা লেগে যেতেই কানের পাশটায় এক হাত ঠেস দিল নিভ্রাণ। রাত্রি কিছু বলার জন্য মুখ খুলতে নিলে সে ভরাট গলায় বলল, ফোন ধরনি কেন? রাত্রি শূন্য মস্তিষ্কে পলক ফেলল, চোখের পাতা সংকুচিত করে বলল, জি। নিভ্রাণের ক্রোধের পারদ সীমা লঙ্ঘন করে গেল। জানালার কাজটায় বিকট শব্দে আঘাত করে সে চিৎকার করে উঠল, তোমাকে কতবার ফোন করেছি কাল রাতে? কোনো হিসেব আছে? আমার কোনো দাম নাই, তাই না? কোনো মূল্য নেই আমার কথার। বিরক্ত করি, পিছে পিছে ঘুরি বলে সস্তা হয়ে গেছি। আনসার মি, ড্যাম ইট! খবরদার, চুপ করে থাকবা না। রাত, আমি কিন্তু। নিজেকে সামলাতে না পেরে আবারও বিকট জোরে বাড়ি মারল নিভ্রাণ। কপালের রগগুলো বোধহয় এক্ষুনি চামড়া ফেটে বেরিয়ে আসবে। নিজের সত্তাটা আর নিজের মধ্যে নেই। রাত্রি মাথা নিচু করে ফেলল, ভয়ে হাত পা কাঁপছে। এই কোন রূপ? নিভ্রাণ তো কখনো তার উপর রাগ দেখায় না। এহেন অচেনা রূপ, ভয়ঙ্কর গলার স্বর আর অপ্রত্যাশিত রূঢ় ব্যবহার। স্থির হয়ে থাকতে পারল না আদুরে প্রেমিকার মেলি মন। কোলের দিকে তাকিয়ে ফুপিয়ে উঠল সে। গাল বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে ভেজা কণ্ঠে বলল, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। নিভ্রাণ আরো জোরে ধমকে উঠল, ঘুমিয়ে পড়েছিলে? কেন ঘুমিয়ে পড়েছিলে? রাত্রি কাঁদতে কাঁদতেই হাতের উল্টো পেট দিয়ে চোখ মোছার নিষ্ফল চেষ্টা করলো, বলল, আপনিই তো বলেছিলেন। নিভ্রাণ চুপ হয়ে গেল, ভ্রু কুঁচকে মনে মনে স্বগতোক্তি করল, আমি বলেছিলাম? ও হ্যাঁ, আমিই তো বলেছিলাম। নিজের বোকামির স্পষ্ট হয়ে উঠতেই শান্ত হয়ে পড়ল সে। রাত্রি তখনও সশব্দে ফুপিয়ে চলেছে। নিভ্রাণের থেকে এমন ব্যবহার সে কখনোই আশা করেনি, কখনো না। মানছে লোকটার রাগ অনেক, তবুও তাকে এভাবে ধমকাবে। নিভ্রাণ দু চোখ বুঝে রাত্রির কাঁধে কপাল ঠেকালো। এত সহজ বিষয়টা তার মাথায় ঢোকেনি। সে তো নিজেই কাল বলে এলো ঘুমিয়ে পড়তে। তার উপর মেয়েটার শরীর খারাপ ছিল, ঘুমের ঘোরে হয়তো শুনতে পায়নি। তার তো বোঝা উচিত ছিল। কাঁধে কপাল রেখে ধীর গলায় বলল নিভ্রাণ, ফোন কোথায় তোমার? কল ব্যাক করলেই তো পারতে। রাত্রি অশ্রুসিক্ত গলায় বলল, ফোন তো বাসায়, আমি ফোন নিয়ে বেরোই না। চুরি টুরি হয়ে গেলে পরে। আর সকালে দেরি করে ঘুম ভেঙেছিল, ফোন দেখার সময় পাইনি। তাছাড়া আমার ফোন তেমন কেউ কল দেয় না, শুধু মার সাথে কথা বলার জন্য ফোনটা কিনেছি। নিভ্রাণ ফোঁস করে শ্বাস ছাড়ল। এটা কি করলো সে? মেয়েটার সাথে এত খারাপ ব্যবহার করে ফেলল, এভাবে কাঁদিয়ে দিল, ভয় পাইয়ে দিল। রাত্রি ফোলা ফোলা চোখে চাইল। নিভ্রাণ তার কাঁধে মাথা এলিয়ে দিয়েছে, তবে শরীরের ভর ধরে রেখেছে, নতুবা সে সহ্য করতে পারত না। নিভ্রাণ নির্বিকার। রাত্রি আলতো করে তার পিঠে হাত রাখল। কান্না থেমে গেছে। এক হাতে পিঠ আঁকড়ে ধরে নিচু গলায় বলল সে, আপনি এত রেগে যান কেন? নিভ্রাণ নিশ্চুপ, মুখে কিছু না বলে আস্তে করে হাত উঠিয়ে রাত্রির গাল চোখ মুছিয়ে দিল, মাথার হাত বুলিয়ে দিল। রাত্রি বুঝতে পারছে লোকটা শরীর ছেড়ে দিচ্ছে, তার উপর ভর দিচ্ছে। শ্বাস প্রশ্বাস খুব ঘন। কি হয়েছে? রাত্রির আতঙ্কিত গলা। নিভ্রাণ উঠে গেল, এক হাতে মাথার ঝাঁকড়া চুল পিছের দিকে চেপে ধরে এলোমেলোভাবে বলল, কোলে একটু মাথা রাখি।
রাত্রি আবার ধাক্কা খেলো। লোকটা এভাবে কথা বলছে কেন? কণ্ঠ কেমন জড়িয়ে যাচ্ছে, ভ্রুর মাঝখানে গাঢ় একটা ভাঁজ। ওনার কি খুব কষ্ট হচ্ছে? সে সম্মতি দেওয়ার আগেই সিটে শটান হয়ে শুয়ে কোলে মাথা রেখে চোখ বুজলো নিভ্রাণ। রাত্রি পা আড়াআড়িভাবে ভাঁজ করে বসেছিল বিধায় সমস্যা হলো না। গা শিরশির করে উঠল। অপ্রস্তুত ভঙ্গিতে নড়ে চড়ে বসতেই নিভ্রাণ অস্ফুট স্বরে বলল, নড়ো না। থেমে গেল সে। আলতো করে ঝাঁকড়া চুলে হাত গলিয়ে বলল, আপনার মাথা ব্যথা করছে? নিভ্রাণ উত্তর দিল না। রাত্রি নিজ থেকেই কপালে হাত রাখলো, মেসেজ করে দিল, চুল টেনে দিল। খানিক বাদে নিভ্রাণ কিছুটা ধাতস্থ হলো, ব্যথা বোধহয় কমেছে। কপালের ভাঁজগুলো মিলিয়ে গেছে, চোখের পাতা শান্ত। হালকা ঠোঁট নাড়িয়ে সে বলল, আমার রাগটা একটু বেশি রাত, তুমি সামলাতে পারবে না। মানুষটা যে এতক্ষণ যাবত তাকে তুমি বলে ডাকছে, বিষয়টা এখন মনে আটকালো। কি মধুর আপন একটা ডাক। রাত্রি ছোট্ট করে উত্তর দিল, পারবো। বৃষ্টি শুরু হয়েছে বাইরে। এত প্রতীক্ষার বৃষ্টি রাত্রির চুলে বিলি কেটে দিতে দিতে জানালার বাইরে চেয়ে রয়েছে। পুরো পৃথিবীর কাছে সে শক্তপোক্ত একটা মেয়ে হলেও এই মানুষের কাছে এলে কেমন আদুরে হয়ে যায়। নরম সরম ছোট্ট একটা মেয়ে, প্রেমিকের কাছে এলে পাথর গলে পানি। বৃষ্টির মাতাল তরঙ্গ কর্ণকুহরে নিজেই উপস্থিতি জানান দিতেই নিভ্রাণ ডাকলো, রাত, হুম হুম বৃষ্টি হচ্ছে, হুম ভিজবে না? হুম নিভ্রাণ মাথা ঝাঁকিয়ে তাকালো। চোখে চোখ রাখতেই লাজুক মেয়েটার ফোলা ফোলা চাহনি নজরে এলো। কেঁদে যেন রূপ বেড়ে গেছে, লাল মায়া ছড়িয়ে পড়েছে। ঠোঁট লাল, গাল লাল, চোখ লাল, নাকের ডগা লাল। নিভ্রাণ হেসে ফেলল, রাত্রি দৃষ্টি লুকিয়ে ফেলল, কাঁধের আঁচল টেনে ঠিক করলো। এতক্ষণে মেয়েটার দিকে পূর্ণ দৃষ্টি পড়ল নিভ্রাণের। চোখের মনি তীক্ষ্ণ হয়ে উঠল, চাহনি ভিন্ন হয়ে উঠল। অন্যরকম গলায় শুধালো সে, শাড়ি পরেছ রাত, ভীষণ সুন্দর দেখাচ্ছে তো। ভারী বর্ষণ শুরু হয়ে গেছে। থেমে থেমে আকাশ কাঁপানো বজ্রপাতের শব্দে আলোড়িত হয়ে উঠছে চারিপাশ। পর মুহূর্তে আবার ডুব দিচ্ছে অতল অন্ধকারে। গাড়ির ভেতরে পরিবেশ অতীব ঠান্ডা। ফুল স্পিডে এসি ছাড়া কাজ বন্ধ গুমট বাহনটাকে হিমাগড়ের থেকে কম মনে হচ্ছে না। পাতলা সুতির শাড়ি ভেদ করে শীতল বাতাস শরীর ছুঁয়ে দিতেই গায়ের লোম ভয়ঙ্করভাবে কাটা দিয়ে উঠছে রাত্রির। ফর্সা চোখ মুখ এতক্ষণ ভয়ে চুপসে গেছিল, আর এখন ঠান্ডায় শুকিয়ে কাঠ। তাপমাত্রাটা শরীর একদম মানিয়ে নিতে পারছে না। নিভ্রাণ কোল থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে বসলো। রাত্রি তৎক্ষণাৎ সেট থেকে পা নামালো। আঁচল কুচি সমস্ত বিগড়ে গেছে, এলোমেলো হজবরল হয়ে কাপড় গুছে আছে। মাথার চুল অবিন্যস্ত, শীতিতে কাঁধের এদিক ওদিক ঝুলে পড়ছে। রাত্রি ঠোঁট দিয়ে অপছন্দ সূচক শব্দ করল। শাড়িতে পিন আটকায়নি একটাও। সুতির শাড়ি বলে সমস্যাও হয়নি, কিন্তু একটু আগের টানা হেঁচড়ায় সব ভেস্তে গেছে। দুহাতে চুল মুট করে খোপা করার জন্য হাত উঠালো সে। আঁচল সরে অনাবৃত হয়ে উঠল মেধহীন ফর্সা উদর। নিভ্রাণ চোখ তখন খুঁটিয়ে খুঁটিয়ে মেয়েটার রূপ মুখস্থ করে নিচ্ছিল। হঠাৎ করে কিছু নিষিদ্ধ অংশ চোখের সামনে উন্মুক্ত হয়ে উঠতেই ঘাবড়ে গেল সে। রাত্রি মনোযোগ দিয়ে চুল প্যাঁচাতে ব্যস্ত। বেখেয়ালি প্রেমিকার চরম খেয়ালহীনতায় প্রেমিকের নাজেহাল চোখ দুটো স্থির চেয়ে রইল এক সমুদ্র নিমগ্নতায় ডুবে। রাত্রি খোপা শেষে হাত নামালো। নিভ্রাণ ক্ষণিকে চোখ সরালো, ঝটপটে জানালার কাছ নামিয়ে দিল। ঘাড় গলা এসির মধ্যেই ঘেমে উঠেছে। উত্তপ্ত অপরূপা পাশে আছে যে, জানালা দিয়ে খরসান তালমাতাল হাওয়া এসে সময়টা থমকিয়ে দিল যেন। রাত্রি আবার শিরশির করে উঠল, দাঁতে দাঁত লেগে ঘর্ষণের শব্দ সৃষ্টি হলো। নিভ্রাণ তখন শক্ত চোখে বৃষ্টি দেখছে। ওদিকে তাকানো বারণ, তাকিয়ে ফেললে অপরাধ। বারণ শুনতে অপ্রসন্ন নির্লজ্জ মন, অপরাধেই যোগ বেশি তার। রাত্রি ঢিলে আঁচল টেনে এক পলক নিভ্রাণের দিকে চাইল। লোকটার কি শীত করে না? এই ঠান্ডা গায়ে জানালায় চেপে শার্ট ভেজাচ্ছে। কে জানে, এখন যদি ভিজতে বলে তবে তো অসম্ভব। এই আধখোলা কাপড় নিয়ে বৃষ্টিতে ভেজা অকল্পনীয় ব্যাপার স্যাপার। স্যাঁতসেঁতে একরোখা কণ্ঠে সে আগেভাগেই বলল, আমি কিন্তু ভিজতে পারবো না, আপনি অযথা আবদার করবেন না। নিভ্রাণ ঘাড় ফিরালো, এক চোট আপাদমস্তক চোখ বুলিয়ে বিড়বিড় করলো, তুমি ভিজলে আজ নির্ঘাত অঘটন ঘটে যাবে রাত। রাত্রি বুঝতে না পেরে বলল, জি। নিভ্রাণ দুর্বোধ্য হাসল, জানালার বাইরে দৃষ্টি স্থাপন করলো। কেন ভিজতে পারবে না? শাড়ি পরেছি যে, ভিজলে খুব বাজে দেখাবে।
নিভ্রাণ এবার সরাসরি চোখে চোখ রাখলো। রাত্রির আকস্মিক অপ্রস্তুত ভাবটাকে আরও একটু বাড়িয়ে দিতে এক ভ্রু উঁচিয়ে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, তোমাকে ভেজা শরীরে আগে দেখিনি আমি। নিভ্রাণের ঠোঁটের বাঁকালো হাসি, ধার ধার পুরুষালী চাহনি, লাজহীন সুপ্ত প্রশংসার দংশনে গোছানো কথা মুখেই আটকে গেল রাত্রির। অস্বস্তিকর হয়ে উঠল হাত পা, লজ্জায় কানের লতি পর্যন্ত লাল। নিভ্রাণ হো হো করে হেসে উঠল। ভয় নেই, ভিজতে বলবো না। তুমি শাড়িটা গোছাও, তারপর গাড়ি স্টার্ট দিচ্ছি। রাত্রি একটা একটা করে কুচি সোজা করলো, নিচু গলায় বলল, আপনি হঠাৎ আপনি থেকে তুমিতে চলে গেলেন যে? না না, মানুষটা হঠাৎ আপন হয়ে উঠল যে। বলে একটু চুপ থেকে আবার বলল, আবার আপনিতে চলে যাব? না সেটা বলিনি। রাত্রির ধুমায়িত লাজুক স্বর। নিভ্রাণ উত্তর দিল না। রাত্রি শাড়ি গুছিয়ে নিতেই বৃষ্টি মাথায় বেরিয়ে পড়ল সে। আধ ভেজা গায়ে সামনের সিট থেকে ছাতা নিয়ে গাড়ি ঘুরে এপাশে এসে দাঁড়ালো। দরজা খুলে ছাতা ধরে বলল, আসো, সামনে যে বসো। রাত্রি বেরোলো। কি তেজি বর্ষণ, সামনে দেখা যাচ্ছে না। রাস্তায় পানি জমে বিচ্ছিরি অবস্থা, পা গোড়ালির উপর অবধি ডুবে যাচ্ছে। নিভ্রাণ ব্যস্ত ভঙ্গিতে এক হাতে রাত্রির মাথার উপর ছাতা ধরে অপর হাতে কুচি ওপরের দিকে টাইনে ধরলো। তাড়াহুড়ো গলায় বলল, আস্তে, পিছলা খাবা কিন্তু, আমাকে ধরো। রাত্রি বাধ্য মতন আলতো করে নিভ্রাণের কোমরের শার্ট শক্ত করে মুচড়ে ধরল। ছপ ছপ আওয়াজ তুলে 2 কদম এগিয়ে ফ্রন্ট সিটে ঢুকে বসলো। নিভ্রাণ দরজা লক করে দিয়ে ড্রাইভিং সিটে বসলো। পিঠের শার্ট পুরো ভিজে গেছে, মাথাটা একটু ছাতার ভেতর ছিল, তবু চুলের ডগা থেকে পানি ঝরছে। ভেজা হাতে চুল ঝাড়ার চেষ্টা করলো সে। রাত্রি আচমকায় ঝুঁকে গেল, শুকনো আঁচল দিয়ে চুল মুছিয়ে দিতে দিতে বলল, আমি পেছনে বসলেই তো হতো, শুধু শুধু ভিজলেন। রাত্রির কাছ থেকে হঠাৎই এই অপ্রত্যাশিত ভালোবাসা পেয়ে খুশিতে ঝলমল করে উঠল নিভ্রাণের চোখ জোড়া। তবে তা প্রকাশ পেল না, মনের গহীন কোণে চাপা পড়ে রইল খুব যতনে। গাড়ি চলছে, সামনের কাজটা বারবার ঝাপসা হয়ে আসছে, তা মুছে দেওয়ার কাজে নিয়োজিত কাঠির দুটো অবিশ্রাম দৌড়ঝাঁপ করেও ব্যর্থ হচ্ছে জল সামলাতে। নিভ্রাণ খুব সাবধানে ড্রাইভ করছে। রাস্তায় এমনিই পানি, তার উপর এমন ঘোলাটে কাছে নির্বিঘ্নে গাড়ি চালানো বড়ই দুষ্কর। সামনে বসায় এসির বাতাসটা আরও ভালো করে জাপটে ধরেছে। রাত্রি উসখুস করল। এসিটা বন্ধ করে দিন না, শীত করছে তো। নিভ্রাণ মনে মনে বলল, আমাকে উষ্ণতার সাগরে ডুবিয়ে তোমার শীত করছে তপ্তময়ী? সিরিয়াসলি? তবে মুখে বলল, আমার গরম লাগছে। এসি বন্ধ করলে নিশ্চিত হিট স্ট্রোক করব। রাত্রি অবাক চোখে চাইল, তবে কথা সত্য। নিভ্রাণের গলার কাছে বাস্তবিকই ঘাম জমেছে। এটা বন্ধ করে দুপাশের কাজ নামিয়ে দিন, তাহলেই তো হয়। কাছ নামালে ভিজে যাবা। ভিজবো না, আমার সত্যি শীত করছে। দেখুন গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে গেছে। দেখুন। বলে হাত বাড়িয়ে দেখালো সে। নিভ্রাণ হাসলো, ঠোঁটে হাসি বজায় রেখে বিনা বাক্য এসি বন্ধ করে দিল, জানালার কাঁচ নামালো। রাত্রি হাত বাড়িয়ে পানি ধরলো, কোমর বাঁকিয়ে উল্টো দিকে ঘুরে জানালায় 2 হাত রেখে বৃষ্টি দেখায় মনোযোগী তরুণী হয়ে উঠল। নিভ্রাণ এক পলক তাকালো, বেশ কিছু সময় তাকিয়ে থাকলো একাধারে। মেয়েটাকে কে বলেছিল এই সর্বনাশা শাড়ি গায়ে জড়াতে? কে বলেছিল এত খামখেয়ালিপনা করে বৃষ্টি দেখতে? দৃষ্টি সংযত করতে অক্ষম নিভ্রাণ উপায়ন্তর না পেয়ে শেষমেশ গাড়ির ইনার লাইটটা নিভিয়ে দিল। হঠাৎই আলো নিভে যাওয়ায় সচকিত ভঙ্গিমায় ঘাড় ফেরাল রাত্রি। ভ্রুকুচকে বলল, কি হলো? এটা নষ্ট হয়ে গেল? আমি নিভিয়ে দিয়েছি। কেন? আর সম্ভব হচ্ছে না রাত। কপালের ভাঁজ আরো গাঢ় হলো। কি সম্ভব হচ্ছে না? তোমাকে দেখা। রাত্রি অস্ফুট স্বরে আওয়াজ করলো, কিছু বলার আগেই নিভ্রাণ থামিয়ে দিল। এখন চুপ, আর কথা না। নিশিদিনী স্তব্ধতা পুরে প্রবল জলধারার ঝমঝম শব্দ এখন অবধি প্রবহমান। বৃষ্টি থামেনি, বৃষ্টিমুখর ঝিমানো আবহাওয়া ও রাত্রির চোখে ঘুম নেই, বরং অস্থিরতায় কাতরাচ্ছে সে। উৎকণ্ঠা রুদ্ধশ্বাসে পার হচ্ছে প্রতিটা সেকেন্ড। বারবার ঘাম দিয়ে উঠছে শরীর। ওনার আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে বাম হাতটা ক্লান্ত। তখন বাসায় ফিরতে ফিরতে প্রায় 10টাই বেজে গেছিল। রাতের খাবার রান্না করা ছিল না। গোসল সেরে ভাত তরকারি রান্না করে খেয়ে দিয়ে সব গুছিয়ে বিছানায় আসতে আসতে প্রায় 12টা বেজে গিয়েছিল।
মায়ের সাথে গত পরশু কথা হয়েছে, গতকাল হয়নি, ফোনে টাকা ছিল না। আজ আগে ভাগেই টাকা ভরে এনেছিল রাতে ফোন দিবে বলে, কিন্তু তখন ফোন হাতে নিয়ে দেখছে মামার নাম্বার থেকে 5টা মিস কল। লাস্ট ফোনটা এসেছিল ঘন্টাখানেক আগে, সেই থেকে এখন রাত 2টা 25। এই যে ফোন দিয়ে যাচ্ছে কিন্তু কল রিসিভই হচ্ছে না। না জানি কোন বিপদে হয়েছে। মামা নামক লোকটার উপর একরত্তিও বিশ্বাস নেই। টাকার জন্য সব করতে পারে। একটা বিশ্রী মন মানসিকতার সর্বোত্তম উদাহরণ এই মামা। রাত্রি আবার ফোন দিল, রিং হয়ে এক পর্যায়ে কেটে গেল ফোন। দুশ্চিন্তায় মাথা ফেটে যাচ্ছে, ব্যাকুলতায় রগগুলো ছিঁড়ে যাচ্ছে বোধহয়, রক্তাক্ত হয়ে যাচ্ছে মস্তিষ্ক। ফোন রেখে উঠে দাঁড়ালো রাত্রি। বার কয়েক এপাশ থেকে ওপাশে পায়চারি করলো। মায়ের কিছু হলো না তো? আল্লাহ সহায় হও। রিং বাজলো গুনে গুনে 8 ঘন্টা পর। রাত্রি এলোমেলো হাতে কানে তুললো, শ্বাস গলায় আটকে বলল, হ্যালো মা। ওপাশ থেকে মায়ের কণ্ঠ শোনা গেল না, শোনা গেল মামির রাগী কণ্ঠ। মা আইব কই থেকে? মারে তো ফালাইয়া শহর চইরা বেড়াইতেছ, যত বোঝা আমাদের ঘাড়ের উপর। রাত্রির মেজাজ বিগড়ে গেল। মা ফালতু কথা বলবেন না, খবরদার। মা কোথায়? ফোন ধরছিল না কেন? মাকে দিন, আমি কথা বলবো। মাইয়া বানাইছে একটা বিয়াদব। চুপ করো তো। মামার আবছা কণ্ঠস্বর। ফোনটা বোধহয় মামির কাছ থেকে কেড়ে নেওয়া হলো। রাত্রি বুঝলো কিছু একটা তো হয়েছে। মামা কিছু বলার আগে এসে কাট কাট কণ্ঠে বলল, আমি তো বললাম মাকে দিন, দিচ্ছেন না কেন? ওপাশ থেকে মামার আমতা আমতা শোনা গেল। রাত্রি আবারও চিৎকার করতে সে ধমকে বলল, বুবু হাসপাতালে, একটু অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তাররা দেখতেছে। এত চিল্লাচিল্লির কি আছে? রাত্রি থমকে গেল। চোখ দিয়ে পানি পড়লেও গলায় দরাজো ভাব। কি হয়েছে মার? অসুস্থ নাকি? আপনারা কি কিছু করেছেন? মামা দেখুন, ভালো হবে না কিন্তু। আমরা কেন কিছু করবো? আমি তো আরো হাসপাতালে নিয়ে আসলাম। এমনি হাসপাতালে খরচ দিতে যাইয়া হিমশিম খাইতেছি। তোকে তখন একবার ফোন দিলাম, কিছু টাকা পাঠাও। সব চিকিৎসার খরচ কি আমারই দিমু নাকি? রাত্রি দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আপনার টাকা দিতে হবে না, আমিই দিব সব। দয়া করে টাকার জন্য আবার হসপিটাল থেকে বাসায় নিয়ে আইসেন না, দোহাই লাগে। মাকে দিন, আমি কথা বলবো একটু। বুবু এখন কথা বলতে পারবো না, জ্ঞান নাই। পাশ থেকে কেউ একজন বলল, আপনাদের না বললাম রক্তের ব্যবস্থা করতে? পেশেন্টের অবস্থা খারাপের দিকে। রাত্রি সজোরে চেঁচিয়ে উঠল, আমার মার কিছু হলে আমি কাউকে ছাড়বো না কিন্তু। ওপাশ থেকে ফোন কেটে দিল। হিচকি তুলে ফুপিয়ে উঠল রাত্রি। আবার ফোন করে শুধু বলল, দয়া করে সকাল পর্যন্ত একটু খেয়াল রাখেন মামা। আমি এক্ষুনি রওনা দিচ্ছি। আমি আসলে আপনার আর কিচ্ছু করতে হবে না, দোহাই লাগে। ততক্ষণ একটু খেয়াল রাখেন। রাত তখন 3টা, তার উপর বৃষ্টি। বাড়ি ভাড়ার জন্য রাখা 5,000 টাকা আলমারি থেকে বের করে ব্যাগে ভরল রাত্রি। মাথায় শুধু চলছে মায়ের কাছে যেতে হবে, সে ছাড়া তার মাকে দেখার কেউ নেই। আর ও লোকটার ভরসায় তো একদমই না। কাপড় টাপড়ে ঝামেলা করলো না, শুধু হ্যান্ডব্যাগে টাকা। ফোন নিয়ে গেট তালা দিয়ে বেরিয়ে গেল। বেল বাজালো বাড়িওয়ালার দরজায়। খুলল রাহেলা, চোখে ঘুম ঘুম, প্রচণ্ড বিরক্তি ভাব। রাত্রিকে দেখেই তিক্ত কণ্ঠে বলে উঠল সে, পাগল টাগল হইয়া গেছো তুমি? এত রাতে এমন পেরেশানি মানে কি? রাত্রি গায়ে মাখল না, বিনীত কণ্ঠে বলল, আন্টি আমি বের হব, মেইন গেটের তালাটা খুলতে হবে। আঙ্কেলকে বলুন একটু খুলে দিতে। পাগল হইছো? এই মাঝরাতে মাইয়া মানুষ একলা একলা কই যাইবা তুমি? মা খুব অসুস্থ আন্টি, মাত্র খবর পেলাম। এখনই রওনা দিতে হবে। চট্টগ্রাম দূরের রাস্তা, পৌঁছতে খুব দেরি হবে। আপনি আঙ্কেলকে ডেকে দিন, আমি ওনার অনুমতি নিয়েই যাব। তোমার আঙ্কেল ঘুমে, শরীর ভালো না ওনার। তোমার এই রাতে যাওয়া লাগবো না, সকালে যাইও। এখন ঘরে যাও গা। বিনীত স্বর বদলে গেল রাত্রির। বলছি তো আমি এক্ষুনি যাব, আপনি রহমান আঙ্কেলকে ডাকুন না। রহমান সাহেবকে ডাকতে হলো না, তিনি নিজেই উঠে এলেন। তিনি আসতেই যেন একটু ভরসা পেল রাত্রি। সব খুলে বলতেই রহমান সাহেব বললেন, আচ্ছা চলো, তোমারে বাস স্ট্যান্ডে পৌঁছাইয়া দিয়ে আসি। একলা কেমনে যাইবা, চলো। রাহেলা তেলে বেগুনে জ্বলে উঠল। গরম কণ্ঠে রহমান সাহেবকে বলল, খবরদার তুমি বৃষ্টির মধ্যে বাইরে হইবা না, শরীর ভালো না তোমার। এই মাইয়া কোন ঝামেলায় ফেলাইবো কে জানে। গেট খুইলা দাও, জাগা। রহমান সাহেব আপত্তি করে কিছু একটা বলতে নিচ্ছিলেন। রাত্রি তাকে থামিয়ে দিয়ে নিচু স্বরে বলল, সমস্যা নেই আঙ্কেল, আমি একাই পারবো। আপনি শুধু গেটটা খুলে দিন, দেরি হয়ে যাচ্ছে।
3:45 রিক্সা করে বাস স্ট্যান্ডে পৌঁছালো রাত্রি। ভাড়া মিটিয়ে মাথায় ছাতা ধরে ডুবো পানিতে পা নামিয়ে নিল। রহমান আঙ্কেল ছাতা দিয়ে দিয়েছিলেন সঙ্গে, রিক্সাও তিনি ঠিক করে দিয়েছিলেন। রাস্তা শুনশান, একটু দূরে কয়েকজনকে অপেক্ষা করতে দেখা যাচ্ছে বাসের জন্য। রাত্রির মুখে ভয়ের ছিটে ফোটাও নেই, মাঝে মধ্যে অবশ্য চোখ ঝাপসা হয়ে আসছে, তবে পানি গড়ানোর আগেই মুছে ফেলছে সে। ভেঙে পড়লে চলবে না। কিছু দূর এগিয়ে টিকিট কাটার জন্য কাউন্টারে যেতেই মাথা রীতিমতো ঘুরে উঠল। চট্টগ্রামের বাস নাকি আসতে দেরি হবে, ভোর 5টার মতো বেজে যেতে পারে। এমনি ঝড় বৃষ্টি, তার উপর কোনো একটা কারণে বাস আটকা পড়েছে কোথাও। রাত্রি চুপচাপ সরে আসলো কাউন্টারের সামনে থেকে, এক হাতে মাথা চেপে ধপ করে বসে পড়লো পাশের বেঞ্চেতে। এখন কি করবে, কিভাবে যাবে? এখানে অপেক্ষাই বা কিভাবে করবে? চরম অসহায়ত্বে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লো। মাথা নিচু করে আশেপাশে সবার থেকে তা আড়াল করে নিল। মানুষজন কাঁদতে দেখলে সুযোগ পেয়ে যাবে, দুর্বল ভেবে ফেলবে। শেষমেশ নিরুপায় হয়ে নিভ্রানকে ফোন দিল রাত্রি। এতক্ষণ নিভ্রানের কথা মাথায় আসলেও অযথা তাকে বিরক্ত করতে চাচ্ছিল না। নিজের কাজের জন্য অন্যকে বিরক্ত করা তার পছন্দ না। প্রথমবারেই রিসিভ হলো ফোন। ওপাশ থেকে নিভ্রানের আদর মাখা ঘুম জড়ানো কণ্ঠ। হ্যালো রাত, এত রাতে ফোন দিলে যে, তুমি ঠিক আছো? রাত্রি ডুকরে উঠল। শক্তপোক্ত মেয়ের আদলে লুকিয়ে থাকা মায়ের চিন্তায় বিধ্বস্ত ভাঙাচোরা মেয়েটা বেরিয়ে এলো। নিভ্রানের ঘুম ছুটে গেল মুহূর্তেই। ধরপড়িয়ে উঠে বসে বলল, কাঁদছো কেন? কি হয়েছে? রাত, কথা বলো। রাত্রি ভাঙা স্বরে বলল, আপনি একটু বাস স্ট্যান্ডে আসতে পারবেন? বাস স্ট্যান্ডে? তুমি এত রাতে ওখানে কেন? হ্যালো। রাত্রির কান্না বেড়ে গেল। এই মানুষটার সামনে নিজেকে লুকাতে পারে না সে। মা খুব অসুস্থ, বাড়ি যেতে হবে, এখানে বাস নেই। আমি নিভ্রান পুরো কথা শুনল না, গায়ের শার্ট জড়াতে জড়াতে বলল, আচ্ছা আমি আসছি, কাঁদে না, আমি আসছি। নিভ্রান পৌঁছালো খানিক বাদেই। ঝড়ের বেগে গাড়ি ড্রাইভ করে এসেছে। রাত্রিকে সহি সালামত বেঞ্চের এক কোণায় বসে থাকতে দেখেই বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। রাত্রি জুবুথুবু হয়ে চুপচাপ বসে আছে চাউনির নিচে। নিভ্রান কাছে গেল, আশেপাশে দেখে নিয়ে হাতে ধরে গাড়িতে নিয়ে বসালো। মেয়েটার চোখ মুখ ফুলে আছে। নিভ্রান শ্বাস ফেললো, ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, আমাকে আগে বলবা না রাত? এভাবে একা একা কেউ আসে? যদি কোনো বিপদ হয়ে যেত? এই নরম স্বরে বিপরীতে নিজেকে আর সামলাতে পারল না রাত্রি। এতক্ষণের সব কষ্ট যেন এক ধাক্কায় বেরিয়ে এলো চোখ ফেটে। নিভ্রান এক হাতে তাকে বুকে টেনে নিল। রাত্রি তখনও কাঁদছে। এই একটা মানুষই তো আছে যার কাছে সে কাঁদতে পারে। নিভ্রান অবাক চোখে ক্রন্দনরত মেয়েটার দিকে চেয়ে রয়েছে শুধু, চোখে বিস্ময়। রাত্রি হাউমাউ করে কাঁদছে, কান্নার দমকে শ্বাস আটকে আটকে আসছে। কয়েকবার মুখ হা করে দম নিতে হচ্ছে। নিভ্রান বিহ্বল চোখে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটাকে এতটা ভেঙে পড়তে দেখেনি কখনো, এমন পাগলের মতো কাঁদতে দেখেনি। রাত্রি আবারও মুখ হা করে শ্বাস নেওয়ার চেষ্টা করলো। এবার তাকে বুক থেকে সরালো না নিভ্রান। গালে হাত রেখে চোখ মুখ মুছিয়ে দিল, লাভ হলো না, পানি গড়িয়েই চলেছে অবিশ্রাম অনবরত। রাত্রি থমকে থমকে বলল, আমার মাকে ওরা। উত্তেজনায় বাকিটা উচ্চারিত হলো না, কণ্ঠ আটকে গেল। চিবুক উঁচিয়ে হেঁচকি তুলল সে। নিভ্রান ফের চোখ মুছিয়ে দিল, দুগালে হাত রেখে মুখ বরাবর ঝুঁকে বোঝানোর মতো করে বলল, আচ্ছা ঠিক আছে, আমার কথাটা শোনো, এভাবে কাঁদলে হবে? বলেছিলাম না তোমাকে কান্না মানায় না? শান্ত হও, কাঁদে না দেখি, আর কাঁদে না। রাত হয়েছে। রাত্রি মাথা নুয়ে ফেলল, থুতনির সাথে গলা ঠেকে গেছে। জোরে জোরে শ্বাস টেনে কান্না থামানোর চেষ্টা করলো সে। ভয়ে আটকে উঠছে মন। কখন যেন মামা ফোন করে খারাপ সংবাদ শোনায়। এই মাকে ঘিরেই তো তার যত উথাল পাথাল, জীবন যুদ্ধের উথাল ঢেউয়ে তো সে তো মা নামক খুঁটিটাকে ধরেই আটকে আছে। মা না থাকলে আর কি নিয়ে বাঁচবে? রাত্রিকে কিছুটা শান্ত হতে দেখে নিজেকেও ধাতস্থ করলো নিভ্রান। গাল থেকে হাত সরিয়ে কপালের চুল সরিয়ে দিল, সিট বেল্ট বেঁধে দিল। ততক্ষণে কান্নার শব্দ থেমেছে রাত্রির। চোখের মনি লাল, গোলাপি ঠোঁট ফুলে মনে হচ্ছে টোকা দিলে রক্ত গড়িয়ে পড়বে, যেন কোনো রক্তে ভেজা লাল পাপড়ি। নিভ্রান সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিল, কোমল স্বরে বলল, কি হয়েছে আন্টির, খুলে বলো। এভাবে কাঁদলে হবে? আমাকে বলতে হবে তো রে বাবা। রাত্রি ফোপানো কণ্ঠে উত্তর দিল, মা হসপিটালে। হসপিটালে কেন, কি হয়েছে? আমি জানি না,
কথা শেষ হলো না, চোখ বন্ধ হয়ে গেল। পাপড়িগুচ্ছ ভিজে উঠছে বারবার। নিভ্রান স্থির দৃষ্টিতে চেয়ে থাকলো কিছুক্ষণ। পকেট থেকে ফোন বের করলো, সময় দেখলো। ড্রাইভ করে চট্টগ্রাম পৌঁছাতে পৌঁছাতে কম করে হলেও 5-6 ঘন্টা লেগেই যাবে। ফোঁস করে শ্বাস ছাড়লো সে। গাড়ি চাবি ঘুরিয়ে ব্রেকে হাত চালাতে চালাতে বলল, আচ্ছা ঠিক আছে, জানতে হবে না, তুমি চুপ করে বসো, আমরা পৌঁছে যাব সময় মতো। রাত্রি চোখ মুছলো, নাক টেনে ক্ষীণ কণ্ঠে বলল, আমি আপনাকে বিরক্ত করলাম আজ। নিভ্রান আর চোখে তাকিয়ে গাড়ি চালানোর মনোযোগ দিল। দাঁতে দাঁত চেপে ঠান্ডা গলায় বলল, কান্না না করলে ঠাটিয়ে দুটো চড় লাগাতাম গালে। আমি কি মারা গেছি? এমন একটা সময় একা না এসে আমাকে বলা যেত না? যদি কিছু হয়ে যেত? খারাপ মানুষের অভাব আছে পৃথিবীতে। ফোন পেয়ে কিভাবে এসেছি তা শুধু আমি জানি। নিভ্রানের কণ্ঠে তীব্র ক্ষোভ, চাপা অভিমান, প্রিয়জনের চিন্তায় অস্থির হওয়া প্রেমিকের হাহাকার। রাত্রি প্রত্যুত্তর করলো না, চুপটি করে বসে ব্যাগ থেকে ফোন বের করলো। কয়েকবার ফোন দিল মামার নাম্বারে। ওপাশ থেকে রিসিভ হলো না। নিভ্রান লক্ষ্য করলো পুরোটাই। কিছু একটা ভেবে ভ্রু কুঁচকে বলল, আন্টি না তোমার মামার বাসায় থাকেন? ওনারা আছে না সাথে? তবে এত ভয় পাচ্ছ কেন? রাত্রি ধীর গলায় উত্তর দিল, ওনারা আছে দেখেই ভয় পাচ্ছি। মানে? কিছুক্ষণ চুপ নিভ্রান উত্তরের অপেক্ষায়। রাত্রি মুখ তুলে কাতর চোখে তাকালো। এক পলক সেই চোখে চোখ পড়তেই বাকিটা বুঝে ফেললো নিভ্রান। রাত্রি চোখ নামিয়ে নিল। আচমকাই করে বসলো এক অদ্ভুত আকুতি। আমার হাতটা একটু ধরবেন প্লিজ? নিভ্রান থতমত খেলো, শূন্য চোখে তাকালো। উত্তলা অবিশ্বাস্য ঘন্টা বাজাচ্ছে। মেয়েটা কি সত্যি নিজ থেকে হাত ধরতে বলছে? নিজের কানকে মিথ্যাবাদীর তকমা লাগিয়ে দিয়ে ভ্রু উঁচিয়ে সে বলল, রাত্রি আবার বলল, ধরুন না। কণ্ঠে কাতরতা, অধৈর্য আবদার, আদরে মিনতি, প্রেমানুভূতিরা সাদরে অভিবাদন জানি আলিঙ্গন করে গেল। নিভ্রান হাসলো মনে মনে। আলতো করে রাত্রির ছোট্ট নরম হাতটা টেনে নিল নিজের শক্তপোক্ত হাতের মধ্যিখানে। আঙুলে আঙুল ডুবিয়ে ঠোঁটের কাছে এনে আচমকায় তপ্ত এক চুমু খেলো উল্টো পিঠে। বলল, কিছু হবে না রাত। ভোরের আলো ফুটতে শুরু করেছে। রাত্রির চোখে ঘুম নেই। চাতক পাখির মতো সুদূর রাস্তার পানে চেয়ে আছে নির্ঘুম নয়ন। নির্বাণ এক মুহূর্ত বিরতি নেয়নি, গাড়ি থামায়নি। অবসন্ন হাত অবিরাম গাড়ির চাকা ঘুরিয়ে যাচ্ছে রাস্তার বাঁকে বাঁকে। বৃষ্টির সুরের তাল কেটেছে, আকাশের মেঘ ফুরিয়ে গেছে, জলপাতে বিঘ্ন ঘটেছে। নির্বাণ দেখল রাত্রির চোখে দীর্ঘকায় ক্লান্তি। মেয়েটা তবুও চোখের পাতা বুঝতে নারাজ। রাত ঘুমাও একটু, পৌঁছাতে আরো অনেকক্ষণ। ঘুম আসছে না। বাইরের দিকে তাকিয়ে নির্বিকার উত্তর দিল রাত্রি। কণ্ঠই বলে দিচ্ছে সে কিছুতেই ঘুমাবে না। নিভ্রান শুধু শুধু চেয়ে দেখলো পাগল এক সন্তানের মায়ের প্রতি অগাধ ভালোবাসা। হাসপাতালে পৌঁছালো সকাল 9টা নাগাদ। এদিকের পথঘাটটা নিভ্রানের চেনা নেই। রাত্রি দেখিয়ে দেখিয়ে নিয়ে এসেছে। মামাকে ফোনে পেয়েছিল একবার। সদর হাসপাতালে অ্যাডমিট আছে তার মা। কেবিন নাম্বার জেনে নিয়েছিল তখনই, বিধায় খুঁজে পেতে সমস্যা হয়নি। রাত্রির ডান হাত নিভ্রানের শক্ত মুঠোয় আবদ্ধ। কেবিনের সামনে যেতেই মামা লিয়াকত হোসেনকে দেখা গেল। সাত সকালে রাত্রিকে দেখে তিনি যথেষ্ট স্বাভাবিক থাকলেও নিভ্রানকে তার পাশে দেখে মুহূর্তে চেহারার আকার বদলে গেল। কুঞ্চিত হয়ে গেল চোখ। কাছাকাছি আসতেই বাঁকা গলায় প্রশ্ন ছুড়ল, একে? রাত্রি বিন্দু মাত্র তোয়াক্কা করল না। মানুষের উল্টো কথাবার্তাকে সে ইহজন্মে দাম দেয়নি, আর না এখন দিবে। নিভ্রানকে নিয়ে এসে বিন্দু মাত্র বিচলিত না। কাট কাট কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ল, মা কেমন আছে? ভেতরে ঢোকা যাবে? ডক্টর কি বলেছে? আর হয়েছিল কি? আমি তো গত পরশু কথা বললাম, তখন তো দিব্যি ভালো মানুষ। একদিনে তো কেউ এত অসুস্থ হয়ে যায় না মামা। লিয়াকত হোসেন কপালের ভাঁজের পরত বাড়িয়ে বললেন, তুমি সঙ্গে পোলা মানুষ নিয়ে আইছো কেন? এসব কেমন ভাইয়াপানা? যেটা বলেছি সেটার উত্তর দিন। কাকে নিয়ে এসেছি সেটা তো আপনার দেখার বিষয় না নিশ্চয়ই। লিয়াকত হোসেন দমে গেলেন। নিভ্রান তখন মনোযোগ দিয়ে ফোনে কাজ করছে। আজকে অফিসে যেতে পারবে না, তাছাড়া সে যে রাতে বাসা থেকে বেরিয়েছে কেউ জানে না। সময় দিয়ে নিশাদকে লম্বা টেক্সট করে ফোন নামালো সে। রাত্রির আর ভদ্রলোকের কথা কানে এসেছে, কিন্তু মাঝে এক হাত বাড়িয়ে কথা বলেনি। সে জানে তার রাত একাই যথেষ্ট উল্টাপাল্টা মানুষের মুখ বন্ধ করার জন্য। রাত্রির কথার আকার ইঙ্গিতে বোঝা হয়ে গেছে সামনের লোকটা অতি সম্মানীয় কেউ নন, সুতরাং শ্রদ্ধা ভক্তির কোনো মানে হয় না। কেবিন থেকে একজন নার্স বেরিয়ে এলো। নিভ্রান তাকে থামিয়ে বলল, এক্সকিউজ মি, এই কেবিনে পেশেন্টের সাথে দেখা করা যাবে?
নার্স সম্মতি দিল, বলল পেশেন্টের জ্ঞান নেই, তবে ভেতরে গেলে সমস্যা হবে না। নিভ্রাণ আলতো করে রাত্রির হাত টেনে দিল। আসো, আন্টির কাছে চলো। রাত্রি নামানো গলায় বলল, বাকি বিষয়ে পরে কথা বলছি মামা, আগে মাকে দেখে আসি। বলে এক পা বাড়িয়ে যেতে গিয়েও থেমে গেল সে। ব্যাগ খুলতে খুলতে বলল, কত টাকা খরচ হয়েছে আপনার? লিয়াকত সাহেব চড়া গলায় উত্তর দিলেন, 7,000 গেছে। রাত্রি মনে মনে শ্বাস ফেলল, গোলমেলে চিন্তাযুক্ত শ্বাস। তবে বাইরে একেবারেই প্রকাশ পেল না কিছু। ব্যাগ থেকে 5,000 টাকা বের করে লিয়াকত সাহেবের দিকে এগিয়ে দিয়ে স্পষ্ট ভাষায় বলল, বাকি 2,000 টাকা পরে দিব। আমাকে রিসিপ্টটা দেখাবেন। আপনি আদৌ সত্যি বলছেন কিনা আমার তো তা জানা নেই। নিভ্রাণ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মত্ত হয়ে শুনল তার প্রেয়সীরূপী শান্তশিষ্ট বাঘিনীটার তলোয়ারের মতো ধারালো শব্দবাচন। কি বলবে এই মেয়েটা? কয়েক ঘন্টা আগেও তার বুক ভাসিয়ে কাঁদছিল। বেডে অচেতন অবস্থায় শুয়ে আছেন রুবিনা, কপালে মোটা ব্যান্ডেজ। রাত্রি তার ক্যানেলা লাগানো হাত ধরে কপাল ঠেকিয়ে বসে আছে, চোখ বন্ধ। নিশ্চিত বুঝতে পারছে মায়ের মাথার ভয়াবহ আঘাতটাই তার অসুস্থতার পেছনের রহস্য। আর এই কাজটা যে তার মামির দ্বারাই হয়েছে সেই ব্যাপারেও শতভাগ নিশ্চিত। এই জন্যই তার মামির দেখা নেই আশেপাশে। নিভ্রাণ কেবিনের দরজা ঠেলে ভিতরে ঢুকলো। রাত্রি চোখ মেলে তাকালো, দৃষ্টি জোড়ায় রাজ্যের ক্লান্তি। নিভ্রাণ কাছে এসে আলতো করে মাথার উপর হাত রাখলো, নরম গলায় বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।